আর এই বিয়ে, ইনশিরা, তুমি বলো, তুমি সময় চাও, তোমার একজনের সাহায্য দরকার এই বিয়ের ব্যাপারে, সাইকিয়াট্রিস্ট দেখাবে। অথচ ইনশিরা এই সম্পর্কটা এমনই কিছু যেটা অন্য কেউ কখনোই ফিল করিয়ে দিতে পারবে না। তোমাকে এটা শুধু তোমাকে নিজের মতো করে অনুভব করতে হবে, যেমনটা আমি করি। শেষের কথাটায় কিছু একটা মেশানো ছিল মুইনের। ইনশিরা মাথা তুলে তাকায় ওর দিকে। মুইন একটা লম্বা শ্বাস ফেললো, বলল, সাইকিয়াট্রিস্ট অবশ্যই দেখাবে তুমি, তবে বাবা মাকে বুঝতে, তাদের কাছে নিজেকে বোঝাতে আমাদের সম্পর্কের মাঝে কোনো সাইকিয়াট্রিস্ট ঢুকবে না। যখন বিনা সংকোচে, বিনা দ্বিধায়, কোনো রকম লুকোছাপা, কোনো রকম বাধ্যতা, কোনো রকম পিছুটান, কোনো রকম ঠক ঠক করে কাঁপতে থাকা হাত ছাড়া তোমার ইচ্ছে হবে আমাকে কাছে টানতে, আমি আগ্রহ নিয়ে সাড়া দেব। তার আগে না, স্বামী হিসেবে আমি আমার আত্মসম্মানে আঘাত লাগাতে চাইছি না, তো তোমাকে অপরাধ বোধে ভোগাতে চাইছি, যেখানে আমাদের দুজনের কোনো দোষ নেই, শুধু কিছু পরিস্থিতি দায়ী, কিছু বাজে বিদঘুটে পরিস্থিতি। মুইন এবার কাছে টানলো ইনশিরাকে। ইনশিরা বিমূঢ় চেয়ে আছে লোকটার দিকে। ওকে পাজাকোলা করে তুললে নিল মুইন। ধীর পায়ে হেঁটে বিছানার কাছে এগিয়ে গিয়ে শুইয়ে দিল ইনশিরাকে। কণ্ঠে ভীষণ কোমলতা ঢেলে মুইন বলল, এবার আমি একটা অভিযোগ করি, এই অ্যারেঞ্জ ম্যারেজের তুমি বউটাকে নিয়ে নিষ্পলক দেখছে ওকে ইনশিরা। মুইন বলে, তুমিও সবাইকে যেটুকু বোঝো তার চেয়েও বেশি ভুল বোঝো, অথচ বাবা মা বা আমি তোমার অনুভূতি খুব সহজভাবে সামলাতে চাই। কপালে প্রগাঢ় একটা চুমু খেলো মুইন। নিজে শান্ত হলো, ভীষণ শান্ত হয়ে এবার বলল, এই অ্যারেঞ্জ ম্যারেজে সবকিছু সমঝোতা হোক, তবে কখনো যেন আমার ফোনে আর মেসেজ না আসে আমি অমুকের সাথে অমুক রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছি, আমার একটু বোঝাপড়া দরকার, আপনি দুশ্চিন্তা করবেন না, ব্লা ব্লা ব্লা। বাচ্চা মানুষ আপনি, বাচ্চামো বলে মাফ করে দিয়েছি এইবার, আর একটিবারের জন্যেও এই ঘটনা বা একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আর মাফ হবে না, শাস্তি হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, যত ইচ্ছে সময় নাও, শুধু এখানে মুইনের আওতায় থেকেই নিজের সাথে লড়ো, আমাকে বুঝিও তুমি লড়ছো তাতেই হবে, কখনো সখনো সাহায্য করব, ট্রাস্ট মি। ইনশিরা যে মুখে তালা লাগিয়েছে সেই তালা খুলছেই না। মুইন ওর অবস্থা দেখে হাসলো সামান্য। কেমন ছোট বাচ্চাদের মতো সিটিয়ে গিয়েছে ভয়ে। মুইন উঠে দাঁড়ায়, বলে, ধমকাধমকি বেশি করে ফেলেছি, এটাও একটা সমস্যা। অ্যারেঞ্জ ম্যারেজে হাজব্যান্ড ভীষণ ধমকায়, লাভ ম্যারেজ হলে স্টুপিড বউটাকে মাথায় নিয়ে নাচানাচি করতাম আজ। ফোনটা এগিয়ে দেয় ইনশিরার কাছে। মুইন বলে, ধরো, বাবা মায়ের সাথে কথা বলো, এমনভাবে বলো, অধিকার খাটিয়ে বলো, কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলো, যেন বাবার রাগটা পড়ে যায়। একটু একটু ছড়াতে হয় নিজেকে একটা সম্পর্কে। ইনশিরা, তুমি কচ্ছপের একটা খোলস পরে আছো, এই খোলসটা তোমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছেও পুরোপুরি নিজেকে মেলতে দেবে না। ইনশিরা হাত বাড়িয়ে চুপচাপ ফোনটা নিল। তখন রাত 11টা প্রায়। সামিন কলটা রিসিভ করতে ইনশিরা প্রথমে কোমল স্বরে ডাকলো, পাপা। পরপর মুইনের দিকে তাকিয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, বাড়িতে পৌঁছিয়েছো পাপা? সামিন কানে ফোন চেপে বিছানায় বসে একটা লম্বা শ্বাস ফেলে বলে, হ্যাঁ, খেয়েছো তোমরা? দু চোখ বন্ধ করে ইনশিরা শ্বাস নেয়, বলে, হ্যাঁ। মাম্মা কোথায়? ঘুমাচ্ছে। কথা বলবো। শরীরটা যে ভালো নেই, কাল সকালে বলিয়ে দিই। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর ধীরে ধীরে ইনশিরা বলে ওঠে, আই এম ট্রাইং পাপা, ট্রুলি ফাইটিং উইথ মাই ওয়ার্ডস। কোনো দায় তোমার নেই, নিতে হবে না। সামিন দু চোখ বন্ধ করে, চোখ ভিজে উঠছে তার। বেশ নম্র স্বরে বলল, কাল ডাক্তার নির্জন নাসিরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবো, যাবে তুমি আমার সাথে? চুপচাপ এক বাক্যে ইনশিরা বলে, প্লিজ। সে রাতটাতে ইনশিরা ঘুমিয়ে পড়েছে দ্রুত। মুইনও ঘুমিয়ে গিয়েছে খানিক পরে। সকাল সকাল আজ ইনশিরা উঠেছে মুইনের ঘুম ভাঙারও আগে। উঠে সেই কটেজের লক খুলে ঝুমঝুমির মাকে ঘরে ঢুকিয়েছে। মুইন আজ অনেকটা দিন পর উঠে জগিংয়ে গিয়েছে, ইনশিরা যায়নি। সে ঝুমঝুমির মায়ের সাথে হাতে হাতে গুছিয়েছে অগোছালো ঘরটা। সবকিছু গুছিয়ে ঝুমঝুমির মা চলে যাওয়ার আগে ইনশিরা বলল, আমাকে সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়ে যাবে? আমি নিজে থেকে সুন্দর করে পরতে পারি না। ভীষণ অবাক হয়ে ঝুমঝুমির মা একটা টকটকে লাল ইক্কত শাড়ি ইনশিরাকে পরিয়ে দিয়ে যায়। আয়নায় নিজেকে দেখে ইনশিরা, তারপর বিড়বিড় করে মুইনকে উদ্দেশ্য করে বলে, আমার ঠেকা পড়েনি আর আপনাকে কাছে টানতে। আপনি নিজেই টানবেন, আমি না। আমার ঠেকা পড়েনি, পড়েনি, পড়েনি। ঠেকা আপনারই পড়বে, ফরিচিয়ার বাচ্চা।
শাড়িটা অগোছালো করে পেটটা সামান্য উন্মুক্ত করে ইনশিরা। অপেক্ষা করতে থাকে মুইনের। জগিং শেষে মুইন কটেজে ফিরল। ইনশিরাকে দেখলো স্বাভাবিক দৃষ্টিতে। খেতে খেতে মিঠির ব্যাপারে কিছু কথাও বলল মুইন, অথচ ইনশিরা উসখুস করছে। মুইন যেন তাকে নোটিশ করে ঠিকভাবে। মুইন তো নোটিশ করেছে, তবে বউকে কাছে না টানার মতো ধৈর্য সে রেখেছে। খেয়ে দিয়ে ঘরের জন্য কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করে মুইন রেডি হয়ে বেরিয়ে যায়। এদিকে ইনশিরিয়া ফুঁসছে, একা একা বলছে, হ্যাঁকা আপনারই পড়বে ফরাজির বাচ্চা। কত বড় ধুরন্ধর লোক, আমাকে ইগনোর করে! কি সাহস! ইনশিরা ওকে ইগনোর করে। ওনার এক জনমের ভাগ্য এত সুন্দর বউ পেয়েছে। সিডিউসড হবে না? ওনার ঘাড় হবে সিডিউসড, হবেই। বুক থেকে আঁচল কিছুটা নামিয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ইনশিরা। বোঝার চেষ্টা করে তাকে কিভাবে নিগুড় আবেদনময়ী লাগবে। নিজের পাগলামি দেখে নিজেই কিছুক্ষণ হাসে। তারপর ফোনটা তুলে মাকে কল করে। আলো শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিল, তবে মানসিকভাবে স্বাভাবিক। মেয়েটার কল রিসিভ করতেই ওপাশ থেকে ইনশিরা মুইনের কথা অনুযায়ী কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, মাম্মা, তুমি তো ঘোড়ার ডিম। পাপা তোমার কি দেখে প্রেমে পড়েছিল? আলো ভীষণ অবাক, হতভম্ব ভাব কাটিয়ে আস্তে ধীরে বলল, রূপ সৌন্দর্যের দিকে গেলে উনি আমার চুল দেখে প্রেমে পড়েছিল শুনেছি। আর স্বভাব, ওটা আমি আজও বুঝিনি। কেন উনি আমার জন্য পাগল হয়েছিল, কেন? কারণ আমিও ঘোড়ার ডিম, আমিও চাচ্ছি ওকে আকৃষ্ট করতে। একেবারে পাপা যেমন তুমি বলতে অজ্ঞান, বুঝেছো তুমি? একটা হেলদি ফ্যামিলি চাচ্ছি আমি। আলো চুপ করে মেয়ের কথা শুনে ইনশিরা বলে, এই তুমি মেজুমাকে ফোনটা দাও তো। ঋতু এলো। ইনশিরা বলতে লাগলো, মেজুমা, মেউ মেউ বউ কি করে হয় গো? কিছুদিন মেউ মেউ বউ হয়ে দেখবো। এমনিতেই নিজের স্বভাব থেকে তো আমি বেরোবো না। কিছুদিন ভং ধরে থেকে দেখবো কেমন স্বভাব থাকলে একটা সম্পর্ক সতেজ বেশি থাকে। একটা গবেষণা করতে চাচ্ছি আমি। তার আগে বলো, খাসির রেজালা কি করে তৈরি করে? তোমার পার্সোনাল রেসিপিটা দাও। ঋতু তার পার্সোনাল রেসিপিটা দিল। ঝুমঝুমির মা দুপুরে ছুটি নিয়েছে। ইনশিরা ঝুমঝুমির মা আসার অপেক্ষা করলো না, নিজেই রাত্রে চলে গেল। ভয়ে ভয়ে চুলা অন করলো। পাশে মিঠি মেয়ে মেয়ে করছিল, ওর জন্য দুধ জাল দিতে বসিয়ে দিল। এদিকে রেসিপি অনুযায়ী কিছুই পারছিল না সে। পরিমাণে ভুলভাল দিয়ে মেজাজ খারাপ করে হাতা খুন্তি ছোড়াছুড়ি করে ঘরে গিয়ে বসলো। বসে চুল টানতে লাগলো নিজের। ক্লান্ত লাগছে খুব। বিছানায় শুয়ে পড়লো ওভাবে। খানিক বাদে তন্দ্রার মতো এসে গেল তার। ইহান তখন পার্টি অফিসে তালা লাগিয়ে বেরোচ্ছিল। তার ভীষণ তাড়া ছিল। সামিন হঠাৎ অফিসে যেতে বলেছে একটা কাজে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে যখন নামছিল ইহান, নাহিদ এলো ছুটতে ছুটতে। হাঁপাতে হাঁপাতে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই ভাই ইসি। ইহান তাকিয়ে আছে জিজ্ঞাসুসূচক দৃষ্টিতে। অন্তর মুখে না বলে লাইভটা দেখালো। ততক্ষণে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে পুলিশ সুপারের কটেজ। সেটা লাইভ চলছে লোকাল নিউজ পোর্টালগুলোতে। মুইন ফরাজি অফিসে ছিলেন। নতুন অফিসারদের সাথে মিটিং চলছে তার। খবরটা বড্ড দেরিতে পায় মুইন। কনস্টেবল এলো। এই ভয়ঙ্কর কথাটা আহাজারি করে বলল, স্যার, আপনার কটেজ পুড়ছে। ইশিরার পছন্দের কিছু প্ল্যান্স ছিল, সেগুলো ওর সাথে দেওয়া হয়নি। ইশির ঘরেই পড়ে আছে সেসব অযত্নে কিছুটা। ঋতু সকালের ফাঁকা সময়টাতে এসে সেগুলো পরিচর্যা করলো আজ। পরি চেম্বারে, আলো নিজের ঘরে শুয়ে আছে। তারও সময় কাটছে না। এই ফাঁকা বাড়িতে ভীষণভাবে একজন পুত্রবধূর অভাব বোধ করছে সে। ফোন বেজে উঠল হঠাৎ। শাড়ির আঁচলে হাত মুছে কলটা রিসিভ করতে ওপাশ থেকে ইহানের কণ্ঠস্বর শোনা গেল। ঠিকভাবে কথা বলতে পারছিল না ছেলেটা, পারছিলই না। যতটুকু বলতে পারলো, মাম্মা প্লিজ বড় মাকে কিছুক্ষণ সামনে রেখো। কটেজের কেয়ারটেকার ছিল না ওই সময়টাতে। পুরো এরিয়াটাই অফিসারদের আবাসিক এরিয়া। ডিউটি টাইমে বিস্তৃত এরিয়া জুড়ে বিরাজ করছিল পিনপতন নীরবতা। কোথাও একটা পাতা পড়ার শব্দ হচ্ছিল। আশেপাশে কোথাও একজন পথচারী ছিল না, যেহেতু সংরক্ষিত এরিয়া। অদূরে অফিসার্স মেসেজ তিনতলা থেকে একজন অফ ডিউটি কনস্টেবলের চোখে পড়েছে আগুনের ঝলকানি। কটেজের ফাঁকফোকর থেকে ঠিকরে বেরিয়েছিল কালো ধোয়া। পোড়া গন্ধে গুমোট হয়ে উঠেছিল কাঠফাটা দুপুর। অফ ডিউটি অফিসারের তাৎক্ষণিক সিদ্ধান্ত, ফায়ার স্টেশন থেকে ফায়ার ডিফেন্স অফিসার আসার মধ্যবর্তী সময়টিতে আরেকটি দুর্ঘটনা ঘটে যায় সেখানে। কটেজের বৈদ্যুতিক তার থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশেও। ইয়ার্ডে ফায়ার ডিফেন্স অফিসারের গাড়ি, তাদের লটবহর অগ্নি নির্বাপক সরঞ্জাম স্তূপ হয়ে আছে। সর্বোচ্চ চেষ্টা চলছিল এই বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণে আনার। আশেপাশে চলে এসেছে কিছু লোকাল ব্লগার, যারা ব্যস্ত লাইভ করা নিয়ে। বাতাসে পোড়া পোড়া গন্ধ পানি ছিটিয়ে যা ছাপিয়ে রাখা যায়নি। কার্যালয় থেকে কটেজের দূরত্বটুকু মুইন ফরাজি অনুভূতি শূন্য হয়ে ভেদ করেছে। সে কি ছুটেছে? সে কি আদৌ ছিল? সে কি? মুইন বুঝতে পারছে না। একটা মুখ, একটা পান পাতার মতো মুখ, তার প্রতি বিতৃষ্ণা, তার প্রতি জড়ো হওয়ার টান। এই অনুভূতি মুইনকে শেষ করে দিল। অতটুকু রাস্তা। মেয়েটা কেউ ছিল, মেয়েটা সব ছিল। মুইনের জীবনে প্রথম কেউ।
মুইনের জীবনের একমাত্র কেউ। ইয়ার্ডে পা রাখলো মুইন, শরীরটা ছেড়ে দিচ্ছে তার। শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখলো মুইন। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছুটল সে। ওকে আটকে দিল হতভম্ব ফায়ার ডিফেন্স অফিসাররা। ধরে ফেললো জাদ্রেল অফিসারকে। মুইন কি করলো? বাচ্চা হয়ে গেল মুইন। অনেক শখের একটা খেলনা হারিয়ে বাচ্চারা যেমন করে ঠিক তেমন করলো বুঝদার সংযমী লোকটা। নখ বসালো এক অফিসারের হাতে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়। ধস্তাধস্তির দৃশ্যটা ছিল করুণ। মুইন চেঁচিয়ে উঠল, নিজের প্রাণটুকু হাতে নিয়ে মুইন চেঁচিয়ে উঠল। আমার বউ, আমার বউ। ওর অনুভূতিকে বিধ্বস্ত করতে আগুনের ঝলকানিগুলো সর্বোচ্চ চেষ্টা করছিল। মুইন পারছে না লোকগুলোর সাথে। কাকে কাকে দেখছিল যেন, কারা যেন বলছিল, মুইন শুনছিল না। চোখের সামনে ভাসছিল এক রত্তি মেয়ে। খুব অদ্ভুতভাবে মুইনকে ঘায়েল করেছে। আজ সকালে দেখেছিল মেয়েটাকে, শ্যামবর্ণের মুখটাকে। কটেজ থেকে বেরিয়ে আসার সময় বলেছিল স্টেজ হয়ে দাঁড়িয়ে থেকে সে দেখতে পারছিল না। উম্মাদের ন্যায় ধস্তাধস্তি চলমান। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এই নৃশংস পরিস্থিতি টেনে হিঁচড়ে নিয়ে আসলো সেই মেয়েটির জন্মদাতাকে। এসে মুখ থুবড়ে পড়ল যেন। 60 ছুঁই ছুঁই লোকটা। কিছুই হয়নি এই মেয়ের, কিছুই হয়নি। কেউ যেন বলেছিল তাকে। সে শুধু সেই অদৃশ্য কণ্ঠস্বরের জবাবে বলল, আমার আম্মা কোথায়? আমার আম্মাকে তোমরা বের করতে না পারলে আমাকে ছাড়ো, আমি গিয়ে নিয়ে আসি আমার আম্মাকে। মূর্ছা যেতে চাইলে বলিষ্ঠ হাতে আগলে রেখেছিল ইহান, কিন্তু তারও দুর্বল শরীরটা যে এসব সামলানোর মতো পরিস্থিতিতে ছিল না। বোনের মুখ ও বোনের কথা, দাদান ডাক্তার, সবকিছু তার গলা চেপে ধরেছে। ছুটে ছুটে নিজের সবটুকু ধৈর্য ফেলে রেখে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল বোনের জন্য। সামর্থ্য ছিল ইহান তাজওয়ারে, তবে 6 জন ফায়ার ডিফেন্স অফিসারের কাছে তার শক্তি ছিল নস্যি। ইলহাম মির্জা, ইসমাম মির্জা, ইনশিরার আদরের মেজ বাবা, ছোট বাবা। ওই ফায়ার ডিফেন্স অফিসাররা হিমশিম খাচ্ছে এই উম্মাদ লোকগুলোকে সামলাতে। এতজন পুরুষ লোক বাচ্চাদের মতো করছে, একেবারে বাচ্চাদের মতো করছে। ওরা নিজেদের কাজ করছিল। একটা টিম এই পুরুষদের ব্যারিকেড দিয়ে ধরে রাখলো। আশেপাশের লোকের ভিড়। লোকাল 2 জন সাংবাদিক যারা এসপি অফিসে ছিল, ওদের উপস্থিতি ছিল। আগুনে নিভে কি? মেন দরজা ভেঙে পড়ে যেতে সামিন বিকট চিৎকার দিয়ে ছুটল সেদিকে। ভেতর থেকে আগুনে লেলিহান শিখা দৃশ্যমান। লোকটা ঝাঁপ দিল বোকার মতো। ইহান ধরল, ইলহাম ইসমাম ধরল, কে কাকে ধরবে? সবাই পারলে লাভ দিল। ওই ইনশিরা, ওই বাড়ির বড় মেয়েটা, সবার আদরের শখের 3 ভাইয়ের প্রথম কন্যা সন্তান, যারা ছোট ছোট লাল চুড়ি, ক্লিপ, লাল ফ্রক কিনে ভরিয়ে ফেলতো ঘরটা। অপচয় করত, ভীষণ অপচয় করত নিজেদের প্রথম রাজকন্যার জন্যে। সামিনের বৃদ্ধ শরীরের শক্তির কাছে পারছিল না যেন ওরা। মুখ থেকে কিছু বলছিল না লোকটা, শুধু পাগলামি করছিল। ওকে নিয়ে ওই 3 জন ব্যস্ত থাকা এদিকে দেখেনি খেয়াল করে। ইহান বড় বাবাকে পিছিয়ে এনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মুইনের পাগলামি। ইহান কি করবে? শেষটায় ধাক্কা মারলো ওকে। ফায়ার ডিফেন্সার এসে ঠেলতে ঠেলতে ওদের বের করলো। ইহান টানছিল মুইনকে। মুইন বিড়বিড় করে বলছিল, ইহানও আমার সাথে সংসার করতে চেয়েছে, ওর চোখে আমি আমার জন্য টান দেখেছি। গোটা এরিয়ার বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে রাখা, সাথে অ্যালার্ট জারি। অনুসন্ধানী টিম নিজেদের সেফটি ড্রেস পরে আগুনে থিতু হওয়ার অপেক্ষায়। আর মাঠের মধ্যভাগে কিছু নিস্তেজ প্রাণ। একটা নারকীয় দুপুর, এটা একটা আর্তনাদ। কম পড়ে গিয়েছিল এসবও। ঠিক তখনই আলো এলো, ছুটতে ছুটতে এলো। ওর ডান কাঁধে আঁচলটা ছিল না, চুলগুলো খোপাতেও ছিল না। কোথায় এত জোর পেল কে জানে। ওকে থামাতে পারল না ঋতু, পরি, যারা নিজেরাও থামতে পারেনি। ভদ্রমহিলা এসে না কাউকে দেখলো, না ওকে দেখার সময় পেয়েছে কেউ। ঢুকে গেল আগুনের মধ্যে, পুড়ল শাড়ির আঁচল, গায়ে লাগলো ছ্যাঁকা। ভদ্রমহিলা চুল পুড়ল। ভাগ্যিস সেখানে 2 জন অফিসার ছিল। মা সম্বোধনে ওকে জাপটে ধরে ফিরিয়ে আনলো। আলো শুধু চেঁচিয়ে বলতে পেরেছিল, আল্লাহ, আমার মৃত্যু অন্যভাবে দিন, এভাবে নয়, এভাবে নয়। বাচ্চাটার বয়স 12-র কাছাকাছি। তার বিড়ালটার নাম পপাস। ইনশিরা শুনেই হেসে ফেলল। বিড়ালের এমন পপাস নাম সে শোনেনি। যাগ্গে, ভালোবাসার জিনিসকে ভালোবেসে যা ডেকে পারা যায়। এই পপাসের মালিকের নাম ইনশিরা আন্দাজ করে নিল। ভীষণ মোটা তাজা বাচ্চাটা। পপাসের মালিকের নাম সম্ভবত ঢপাস। পপাস স্বভাবে সম্ভবত একটু লুচু প্রকৃতির। প্রথম বিড়ালটাকে ভালোই লেগেছিল ইনশিরার। এবার বিরক্তি ধরে গেল। মিঠির গা ঘেঁষে মিঠিকে বিরক্ত করছিল সে। এমন অদ্ভুত বিড়াল ইনশিরা দেখেনি এর আগে। মিঠি এখনো হিটে আসেনি, তাই যাত্রার সাথে মিটিয়ে দেওয়ার ব্যাপারে ইনশিরা সবসময় সতর্ক থাকে। এই বিড়ালের মতিগতি ভালো নয়। মিঠিকে সিডিউস করার চেষ্টা চালাচ্ছে। ইনশিরা ভীষণ বিরক্ত হয়ে পপাসের মালিক ঢপাসকে বলল, এই যে তোমার পাপাকে একটু সামলাবে, আমার মিঠি না এসব পছন্দ করে না। পপাসের মালিক ঢপাস মুখ কালো করে তার লুচ্চু বিড়ালকে সামলে নিল। রিসেপশনিস্ট তখন বেল টিপে বলল, পেশেন্টের নাম মিথি, মা ইনসিরা বিনতে শারমিন, আপনাদের স্যার ডাকছেন।
মিস জেনেলিনকে স্যার ডাকছেন। আজ মিঠির একটা ভ্যাকসিন নেওয়ার ছিল, যার কথা ইনশিরা ভুলেই গিয়েছিল। তখন ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ তার ফোন বেজে ওঠে। হসপিটাল থেকে ফোন যায় তার কাছে, ভ্যাকসিনটা স্টক আউট হতে চলেছে, এরপর 7 দিন লেট হবে। তাড়াহুড়ো করে ইনশিরা মিঠিকে নিয়ে বেরিয়ে পড়েছিল, অথচ এখানে এসে কত দেরি করে ফেললো, এখনো ইঞ্জেকশনটা দিতে পারলো না। হাতে ফোনটা নেই, সেটা ভুল করে ফেলে রেখে এসেছে বাড়িতে। ইনশিরা ডক্টরের মাথার দিকে তাকিয়ে থাকবে নাকি তার কথা শুনবে বুঝতে পারছিল না। ডক্টরের টাক মাথা চকচক করছিল। মিঠিকে ইঞ্জেকশনটা দিয়ে ওকে ডক্টর চেক করে বলল, মিটি হিটে এসেছে, ওকে ম্যাটিংয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশিরা চিন্তিত হয়ে বলল। কিন্তু যার তার সাথে এভাবে মিঠি? ডক্টর যেন খিকখিক করে হেসে উঠল, বলল, মনে হচ্ছে আপনার মেয়ের রিলেশন আছে, আর আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চাইছি ওর। আর ও যার তার সাথে বিয়ে করতে চাইছে না। ইনশিরা লজ্জা পেল ডক্টরের কথায়, হাসলো সামান্য। ডক্টর বলল, ওকে আগামী সানডে নিয়ে আসবেন, আমরাই ব্যবস্থা করে দেব, চিন্তা নেই। আপনার মেয়ের উপযুক্ত জামাই দেওয়ার চেষ্টা করব। মিঠিকে নিয়ে হসপিটাল থেকে বেরোয় ইনশিরা। বেশি দেরি হয়ে গেছে, ওর বাড়ি ফিরতে হবে। মইনকে একটু ইনফর্মও করেনি, একবার ভাবলো কলিং বুথ থেকে একটা কল করে নেবে, পরে আর থামলো না। ই ক্যাব বুক করে তাড়াহুড়ো করে বসলো। অফিসার্স রেসিডেন্সিয়াল এরিয়ায় যখন ওর ক্যাব ঢুকলো, তখন এই নীরব নিস্তব্ধ এরিয়ার লোকের উপচে পড়া ভিড় দেখে ভীষণ আশ্চর্যান্বিত হয়ে পড়ল ইনশিরা। কি হয়েছে এখানে? শহরের সব থেকে নিরিবিলি এরিয়া, এত ভিড় কেন? বাতাসে ভ্যাপসা গন্ধ, দূর থেকে ভেসে আসছে আহাজারির শব্দ। কটেজ এরিয়ার গেটের সামনে ক্যাব থামিয়ে নেমে দাঁড়িয়ে পড়ল ইনশিরা। স্তব্ধ হয়ে গিয়েছে পুরো মেয়েটা। ভিড় গলিয়ে সামনে এটা কিছুটা দেখা যাচ্ছিল না, শুধু দেখতে পেল ধোঁয়া উঠছে, দেখতে পেল মানুষের আতঙ্কিত মুখ। কি হয়েছে এখানে? সে না থাকাতে কি হয়েছে? কিছু পুড়েছে? কটেজ পুড়েছে? আর মুইন কোথায়? মুইন এসেছিল নাকি? উনি কি ভেতরে? অস্থির হলো মন, ভীষণ যন্ত্রণা হচ্ছে মনে। ছুটতে ছুটতে গেল ইনশিরা, পাগলের মতো লোকজন ঠেলে ধাক্কা দিয়ে সবাইকে অবাক করে হতবাক করে ছুটতে ছুটতে কটেজের মাঠে গিয়ে স্থির হলো পা। আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে। অনুসন্ধানী টিম ভেতরে পায়নি কোনো মানব শরীর। একটু আশা একটু আতঙ্কে পাগল প্রায় ইনশিরা নামের অগোছালো একটা মেয়ের মানুষগুলো। ইনশিরা বিধ্বস্ত হলো দৃশ্যটা দেখে। পুরো ঘটনাটা তার ব্রেনে প্রসেস হতে বেশি সময় নিল না। শরীরটা কাঁপুনি দিয়ে উঠল নারকীয় দৃশ্যটা দেখে। আলো মৃত মানুষের মতন পড়ে আছে মাঠে, যারা আছে সবাই মৃতই। ইনশিরা পাগলের মতো ছুটে গিয়ে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এই যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরটা মানুষগুলো নিভু নিভু প্রাণটাকে সজাগ করলো। ইনায়া ছিল প্রীতমের বুকে, আপুর অতি নিকটে ছিল সে। মরা মাছের মতো দৃষ্টি দিয়ে আপুকে দেখলো, কেন জানি এখন বলতে পারছে না কিছু। ইনশিরা এগুলো উপস্থিত মানুষগুলোর মনোযোগ কেড়ে চূড়ান্ত হতবাক করে সামনে এগিয়ে আবারও চেঁচালো, হচ্ছেটা কি? বলো, হচ্ছেটা কি? মুইনকে যে দুজন ধরে রেখেছিল তারা ওকে ছাড়লো। মুইন ফরাজি ঘুরে তাকালো, ওর দৃষ্টিতে কিছুই ছিল না। সব অনুভূতি নিংড়ে নিয়েছে এই উত্তাপ। ও তাকিয়ে থাকলো ওর জীবনের একমাত্র অস্বস্তির দিকে। একে অপরকে জড়িয়ে ধরে রাখা সামিন আর আলো ধীরে ধীরে মাথা তুলে মেয়েকে দেখলো, দেখতেই থাকলো। এখন কোনো নড়চড় নেই তাদের। মৃত্যু যন্ত্রণা শেষ হলো বুঝতে পারছে, তবে বেরোতেই পারছে না। মিঠিকে কোলে থেকে নামিয়ে ইনশিরা উন্মাদ হয়ে উঠল। ছুটে গিয়ে শুরুতেই মাকে জড়িয়ে ধরলো। দুগালে পাগলের মতো চুমু খেয়ে মায়ের হাত দুটো ইনশিরা নিজের গালে ছুঁয়ে ছুঁয়ে আকুল হয়ে বলল, ও মাম্মা দেখো, এই যে তোমার মেয়ে, তুমি কেঁদো না। গিয়ে পাপাকে ধরে পাপার দুগালে পাগলের মতো চুমু খেয়ে পাপার হাত ধরে নিজের দুগালে ছুঁয়ে ছুঁয়ে বলছে, ও পাপা দেখো, এই যে তোমার আম্মা, দেখো কিচ্ছু হয়নি আমার। ওরা কিছু বলছেই না। ইনশিরার অনেক তাড়া উঠে ইহানকে ধরলো, ভাইয়ের হাতে গেলে ছুঁয়ে বলল, দেখো দাদান, আমার কিচ্ছু হয়নি। বাবা মেজো বাবার হাতে গালে ছোঁয়ায়, ওদের চুমু খেয়ে বলে, দেখো না আমি বড় আম্মা। ঋতু আর পরীকে জাপটে ধরে হাহাকার করে উঠল মেয়েটা। দেখো না আমি বড় আম্মা তোমাদের। আরে তোমরা দেখো, আমার কিছুই হয়নি। ওকে তখন ছো মেরে লুফে নিল ইনা। আপুকে চুমু দিতে দিতে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে ইনু। ইনশিরা ধমকাতে চায় কিন্তু কেঁদে ফেলে। মাম্মা, পাপা, দাদান, মেজো বাবা, ছোট বাবা, মেজো মা, ছোট মা সবাই নিষ্প্রাণ পুতুলের মতো ওকে দেখছে। ইনশিরা চোখ মুছে ইনুকে সরিয়ে দিয়ে অসহায়ের মতো আশেপাশে তাকায়। তৎক্ষণাৎ ঠিক কিছুটা দূরে বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকে ইউনিফর্ম পরিহিত ফরাজির। চোখে চোখ পড়ে তার। ইনশিরা ভাঙলো, ইনশিরা ভেঙে গেল পুরোটাই। যখন দূর থেকেও দেখলো লোকটার চোখে পানি। ওই 5 ফুট 11 ইঞ্চির পুরুষের চোখ থেকে দরদর করে পানি ঝরছে, অথচ কি গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, উনি চোখের পানি আটকাতে পারলো না কেন? আর কাউকে খেয়াল করলো না, কারো দিকে মনোযোগ দেয়নি ইনশিরা। ধীর পায়ে এগিয়ে যায় সে। মুইন তাকিয়ে আছে, দেখছে তার বধূকে। ইনশিরা গিয়েও সামনে দাঁড়ায়, ডাগর ডাগর দুটি চোখে রাজ্যের বিস্ময়। মুইন তখন একটা লম্বা শ্বাস ফেলে ধীরে ধীরে ইনশিরার একটা হাত ধরে টেনে আরো কিছুটা সামনে আনে এবং ফরাজি বউকে পাজাকোলা করে তুলে নেয়। ইনশিরা নির্নিমেষ দেখছে ফরাজিকে। মুইন ওকে আড়াআড়ি কোলে তুলে নিজে হাঁটু ভেঙে বসে পড়ে মাঠে, বউকে কোলে নিয়ে বসে পড়ে।
ইনশিরা তার বাঁ হাতে তর্জনী দিয়ে মুইনের চোখের পানি ছোঁয়ে। পরপর আকুল হয়ে বলে, এই আপনি কাঁদছিলেন? মুইন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আপনি আমার চুলে কাঁদছিলেন? মুইন হ্যাঁ বোধক মাথা নাড়ি। আপনি ইনশিরাহুর চুলে কাঁদছিলেন? ইনশিরা এলোমেলো দৃষ্টিতে তাকে একটা লম্বা শ্বাস ফেলে বলে, ইয়া আল্লাহ, কি বললো? আপনি একটা বাজে বউয়ের চুলে কাঁদছিলেন? মুইন হ্যাঁ বোধক মাথা নাড়ে। ইনশিরা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কেন কাঁদছিলেন? ভয়ে। অস্ফুটে জবাব দিল মুইন। হারিয়ে যাব বলে? কেন ভয় পেয়েছেন? ভালোবাসি বলে। ইনশিরা দু চোখ বন্ধ করে আবারও শ্বাস নিল। পরপর চোখ খুলে বলল, ভালোবাসেন? কেন ভালোবাসেন? তোমার স্বামী বলে। স্বামী হলেই মানুষ ভালোবাসে? হ্যাঁ বাসে। কেন বাসে? আমাদের পুরুষদের তো তাই করতে বলা হয়েছে। আরো একটা লম্বা শ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল মুইন, কি বলা হয়েছে? 3 কবুল বলে বিয়ে করা মেয়েটাকে ভালোবাসতে হবে, আর কোনো অপশন নেই। বউ উল্টোপাল্টা হলেও ভালোবাসতে হবে? মুইন মাথা নেড়ে বলে, উল্টাপাল্টা বউকেও ভালোবাসতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।